2026-27 অর্থবছরের কেন্দ্রীয় বাজেটকে সরকার ভবিষ্যৎমুখী ও প্রবৃত্তি বান্ধব বলে দাবি করলেও ত্রিপুরার দৃষ্টিকোণ থেকে এই বাজেট কতটা প্রাপ্তির তা নিয়ে চর্চা চলছে রাজ্যের সচেতন মহলে। 12.2 লক্ষ কোটি টাকার পুঁজিগত ব্যয়, অবকাঠামো উন্নয়ন, উচ্চগতির রেল ও জাতীয় জলপথ সবই বড় ঘোষণা, কিন্তু এই ঘোষণার বাস্তব মানচিত্রে ত্রিপুরার অবস্থান কোথায়? উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা কোনো নির্দিষ্ট প্যাকেজ বা রাজ্যভিত্তিক প্রতিশ্রুতি না থাকায় স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয় যে ত্রিপুরা কি এই বৃহৎ বিনিয়োগের স্রোতে সামিল হবে, নাকি বরাবরের মতোই প্রান্তই থেকে যাবে। তবে ত্রিপুরার জন্য বাজেটে সরাসরি বিশাল আলাদা প্যাকেজ না থাকলেও বৌদ্ধ সার্কিট উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে পর্যটন ও সংস্কৃতি কেন্দ্রিক সুযোগ তৈরি হতে পারে। তাছাড়া বাজেটে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথকভাবে আর্থিক প্যাকেজ রাখার কথা বলা হয়েছে। এই তহবিল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প ও সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হবে। বাজেটে ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর, বায়োফার্মা ও ইলেকট্রনিক্স উৎপাদনকে জোর দেওয়া হলেও পরিকাঠামো ও লজিস্টিক সীমাবদ্ধতা থাকায় ত্রিপুরায় বিনিয়োগকারীদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষিক্ষেত্রে উচ্চ মূল্যের ফসল ও প্রযুক্তি নির্ভর চাষের কথা বলা হচ্ছে। রাজ্যের ক্ষুদ্র কৃষকরা কিভাবে এর সুফল পাবে? তাছাড়া দেশ জুড়ে নতুন উচ্চগতির রেল করিডোর ও 20টি জাতীয় জলপথ গঠনের ঘোষণা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ত্রিপুরার ক্ষেত্রে রেল ও সড়ক যোগাযোগ উন্নয়ন রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। তাই এই করিডোর রাজ্যের যোগাযোগে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে? অন্যদিকে নতুন আয়কর আইন ও কর ব্যবস্থা সরলীকরণ রাজ্যের মধ্যবিত্ত ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কতটা সরাসরি প্রভাব ফেলতে পারে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এবারের বাজেটে ত্রিপুরা কিভাবে লাভবান হবে তা নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রাক্তন ফিনান্সিয়াল অফিসার উত্তম দাস। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মণিময় দা, প্রথমে আপনার কাছে আসি আজ, যে সামগ্রিকভাবে দেখলে কেমন হলো কেন্দ্রীয় বাজেট 2026-27? ত্রিপুরার কি প্রাপ্তি হলো বলে মনে করেন? আর এই সামগ্রিকভাবে 2026-27 এই কেন্দ্রীয় বাজেট কি ত্রিপুরার জন্য তাৎক্ষণিক লাভের বাজেট, নাকি একটি শুধুমাত্র ভবিষ্যতের সম্ভাবনাময় একটা রোডম্যাপ তৈরি করে দেবে? আসলে সব বাজেটই তো একটা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি রেখেই করা হয়, এবং আপনি কত টাকা খরচ করবেন, কিসের বিষয়ে খরচ করবেন, স্পষ্টীকরণ আস্তে আস্তে বেরোয়। সামগ্রিকভাবে কালকে 1 তারিখে বাজেট দিয়েছে, আজকে 2 তারিখ আমরা বলছি, এত ব্যাপক বিস্তৃত আলোচনা করার এখনো সুযোগ হয়নি, আস্তে আস্তে দেখতে হবে। এখন কথা হচ্ছে নির্মলা সীতারামন যে বাজেট দিয়েছেন এই নিয়ে নবমবার, এবং গত 2025-26 বাজেট এবং 2026-27 বাজেটের ভেতরে আপনি যদি ব্যাপক ফারাক খুঁজতে পারেন তাহলে আমার মনে হচ্ছে যে খুব সাদামাটা বাজেট, এবং এই বাজেটের দিক থেকে লক্ষ্য কি এটা আস্তে 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 আলোচনার মধ্যে আসবে। ত্রিপুরার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আপনি ভেঙেই দিলেন, সেটা হচ্ছে এই পর্যটনের ক্ষেত্রে অধিক, পর্যটনের ক্ষেত্রে টোটাল নর্থ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে সেটা হয়েছে, এবং 10,000 যে ইয়েকে যারা পর্যটনের সঙ্গে থাকবে গাইড, তাদের যে ইয়ে করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, এবং তার এর সুবিধা ত্রিপুরা হয়তো কিছুটা পাবে। আচ্ছা, এবং এই 10,000, যদিও বাজেট বক্তৃতায় বা বাজেটের কোনো জায়গায় ত্রিপুরা থেকে এতজন নেওয়া হবে এটা উল্লেখ করা হয়নি। আমি শুধু মুখ্যমন্ত্রী যে কালকে যে আজকে যে প্রকাশিত তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী যা বলেছেন তার লেখায়, সেখানে আমি বলছি যে তিলাক এবং বেনুবন বিহারের পর্যটন উন্নত হবে, এবং যেটা বললাম যে 10,000 টুরিস্ট গাইডকে প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে ত্রিপুরার কিছু ছেলে মেয়ে থাকবে, জায়গা পাবে, মানে বুদ্ধিস্ট পিলগ্রিমেজ যেখানে রয়েছে সেই এলাকাগুলো। স্বনির্ভর গোষ্ঠীগুলির দিক থেকে যদি বিচার করি তাহলে ওই সিমার্ট যেটা করা হয়েছে, সিমার্টের ক্ষেত্রে ব্যবস্থা গড়ে তোলা হবে, করা হবে।
ভারত বিস্তার নামক যে বহুভাষী এআই টুলের কথা যেটা আপনি উল্লেখ করলেন, যেটা কৃষিকাজের ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রে ত্রিপুরার ভারতবর্ষের সমস্ত কৃষকরাই সুবিধা পাবে, সেক্ষেত্রে ত্রিপুরার কৃষকরাও সুবিধা পাবে। এই যে জায়গায় দাঁড়িয়ে, আর করিডোরের কথা যেটা বলেছেন, স্পেসিফিক যে কথাটা আমি খুব আশা করছিলাম যে ওই যে আমাদের রুদ্রসাগরের যে জলসীমা যেটা যুক্ত হয়ে যাওয়ার কথা ছিল, এটা নিয়ে কি হলো, কিছু শব্দ নেই। বড়মুড়ার ওখানে নাকি কি একটা হবে, সেটার কোনো কথা বলা হয়নি। আরো আশ্চর্য, না রেল করিডোর হয়েছে, এখন জলপথে যোগাযোগ হবে কিনা সেটা বিস্তারিত হয়তো আগামী দিনে বোঝা যাবে, সেটা আশা করেছিলাম কিছু একটা বলবেন, বলা হয়নি এখানে। আরেকটা হচ্ছে যে যেটা মানে সব মিলিয়ে যে বাজেটের ক্ষেত্রে উনি যেটা মানে বলতে পারতেন সেটা বললেন না কেন জানি না, কারণ এখানে আমাদের অনেক টাকা ইনভেস্ট হয়েছে, ভারতীয় টাকা। সেটা হচ্ছে ইরানের সাথে মিলে যে চাবাহার পোর্ট, সেই পোর্টের কাজ কেন বন্ধ করে দেওয়া হলো, এবং এর পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতটা কি অর্থনৈতিক না অন্য কোনো, সেটার একটা মানে ধারাবাহিকতা থাকলে ভালো হতো। কারণ চারবাগ পোর্টটা আমাদের অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত প্লাস পয়েন্টে ছিল, কারণ পাকিস্তানকে এড়িয়ে এবং অনেক টু সাম এক্সটেন্ট আফগানিস্তানকে এড়িয়েও আমরা সরাসরি ইরান থেকে জ্বালানি আনতে পারতাম চারবাগ পোর্ট যদি হতো। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যে ইনভেস্টটা করেছিলাম ইন্ডিয়া গভর্নমেন্ট, সেই ইনভেস্টটা এখন কি অন্য কাজে লাগানো হবে নাকি? এই যে একটা জায়গার টাকা যদি আমরা মানে ইনভেস্ট করতে না হয়, আমরা আমাদের ওখানকার যে চারবাগ পোর্টের যারা অর্গানাইজিং কমিটিতে যারা ছিল তাদেরকে আমরা উইথড্র করে নিয়ে চলে এসেছি, ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি ঘোষণা করেছে। কিন্তু এই যে জায়গায় দাঁড়িয়ে এই টাকাটা তাহলে অন্য জায়গায় ইনভেস্ট করতে হবে, করা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি, সেটা উল্লেখ এই মুহূর্তে নেই। এই জায়গাটা দিলে আমরা খুশি হতাম। আর ত্রিপুরার ক্ষেত্রে এইটুকু। ঠিক, আমি আসবো আরো বিস্তারিত আলোচনায়, অবশ্যই আপনার কাছে আসবো। উত্তমবাবু রয়েছেন আমাদের সঙ্গে। উত্তমবাবু, আপনার কি মনে হয় সামগ্রিকভাবে এই বাজেট কেমন হলো এবং এখানে ত্রিপুরার প্রাপ্তি আপনি কতটুকু দেখছেন? আচ্ছা, প্রথমে আমি ভ্যানগার্ড ত্রিপুরাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার নিউজ ভ্যানগার্ড আমাকে ইনভাইট করার জন্য। তো আমি মানে বিস্তারিত আলোচনার পূর্বে যেটা বলতে চাইছি, একটা জিনিস এবার লক্ষ্য করেছেন, এবারের বাজেট অর্থাৎ 2026-27 যে বাজেট, আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন যেটা এই প্রথম যে বাজেট তৈরি হয়েছে প্রথমবারের মতো কর্তব্য ভবনে, উনি এটা ওনার ৯ম বাজেট প্লেস করা পার্লামেন্টে, কিন্তু প্রথমবার কর্তব্য ভবন থেকে যে বাজেট প্লেস করা হয়েছে, এটার মধ্যে প্রথমেই উনি এই বাজেটে উল্লেখ করেছেন তিনটি কর্তব্যের কথা উল্লেখ করেছে, খুব ইম্পর্টেন্ট। এটা খুব আমাদের বিস্তারিত একটু ডিপে যেতে হবে। এবারের বাজেট যেটা, এটা সকলেই বলছে এটা গতানুগতিক, এটা যে বাজেট এটার মধ্যে কোনো ইয়ে নেই, আমিও বলছি এটার মধ্যে একটা মানে এটা চার কিছু দেখা যাচ্ছে, চমক কিছু নেই। কিন্তু এটার মধ্যে আপনি যদি পয়েন্ট ওয়াইজ ডিসকাশনে যান, তাহলে আপনি দেখতে পাবেন এবারের বাজেট কিন্তু অন্যান্য বারের বাজেটের থেকে একটু মানে যে গতানুগতিক যে বাজেট তৈরি হয় তার থেকে একটু আলাদা, এবং তার গুরুত্ব আমার মনে হয় খুব অপরিসীম গুরুত্ব আছে। এটা আমরা বিস্তারিত আলোচনায় এলে আমরা এটা বুঝতে পারবো যে কেন। এই এর মধ্যে যেটা আছে, এই যে তিনটি কর্তব্যের কথা বলা হয়েছে, এই তিনটি কর্তব্যের মধ্যে যেটা বলা হয়েছে, একটা হলো যে ইকোনমিক গ্রোথ, যেটা এখন যে সারা ওয়ার্ল্ডে যে একটা ইকোনমিক যেটা উথাল পাতাল চলছে, তার সাথে ইন্ডিয়ান ইকোনমিকে খাপ খাইয়ে রাখার জন্য এটা একটা যে আমাদের যে এখন জিডিপি যেটা বলা হচ্ছে 7-এর আশপাশ ঘোরাফেরা করছে, এটাকে বজায় রাখার জন্য এটা একটা উদ্দেশ্য। এটা একটা ভালো রোল প্লে করবে এই বাজেটটা, জিডিপিটাকে ঠিক রাখতে, মানে বৈশ্বিক অর্থনীতি যেখানে একটা ডামাডোল অবস্থায় রয়েছে, সেই জায়গায় আমাদের অর্থনীতিকে ঠিক রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ রোল। নট অনলি দ্যাট, এই যে সাম্প্রতিক কালে যে আমরা এই মানে আমেরিকা থেকে শুল্কের ব্যাপারে মানে এই যে ট্যারিফ চালানো এর জন্য যেটা আমরা খুব একটা অস্থিরতার মধ্যে রয়েছি, এবং আমাদের রপ্তানি বাণিজ্য যেটা খুব
বিশেষ মানে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাকে স্টেবল করার জন্য, সেটাকে অল্টারনেটিভ কিছু উপায় বের করা যায় কিনা সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এবারের বাজেটটা তৈরি করা হয়েছে, এটাও মনে রাখতে হবে। সুতরাং এটা গতানুগতিক বাজেট থেকে এবারের বাজেটের মধ্যে অবশ্যই কিছু চমক আছে যেটা এখন বোঝা যাচ্ছে না। তো পরের পয়েন্ট যেটা বলতে চাইছি, আরেকটা হলো মানে এর তিনটি উদ্দেশ্য এই বাজেটটা। একটা হলো যে ইকোনমিক গ্রোথটাকে ধরে রাখা, আরেকটা হলো সাধারণ মানে অ্যাসপিরেশন অফ জেনারেল পাবলিক, সাধারণ মানুষের প্রত্যাশা যেটা এটাকে ফুলফিল করা, এবং উইদাউট কনসিডারিং এনি কাস্ট অ্যান্ড ক্রিড, মানে জাতি ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে কোনো বিভাজন থাকবে না, প্রত্যেকটা ফ্যামিলি একদম রিমোট প্লেস পর্যন্ত একটা লোকালিটি, প্রত্যেকটা লোকালিটি তার আমাদের এই সমস্ত সুযোগ সুবিধা যাতে সম্প্রসারিত করা যায় তার একটা লক্ষ্য এখানে ধরা হয়েছে। এগুলো খুব বিস্তারিতভাবে এখানে হাইলাইট করা হয়নি, কিন্তু বাজেটটাকে যদি আমরা একটু ডিপে আমরা দেখি, ডিপলি দেখি, তাহলে এর মধ্যে অনেক কিছু রয়ে গেছে যেটা আমরা যদি এটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এটা ইন ফিউচার আমার মনে হচ্ছে এই যে ওয়ার্ল্ড ইকোনমি এখন যে একটা ডামাডোলের অবস্থায় রয়েছে তাকে কন্ট্রোল মানে এটার সাথে কম্পিটিশন করার জন্য মানে তার অল্টারনেটিভ একটা রাস্তা এই বাজেটের মধ্যে তৈরি করা হয়েছে। ওকে ফাইন, এটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করলেন যে বৈশ্বিক যে রাজনীতি বলুন বা বৈশ্বিক যে অর্থনীতি যেভাবে একটা টানাপোড়েনের মধ্যে চলছে এবং একটা পরিস্থিতি অস্থির পরিবেশে রয়েছে, তার মধ্যে ভারতের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য এই বাজেট একটা কাজ করবে। কিন্তু আমরা এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজ আমরা বোঝার চেষ্টা করছি যে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য এই বাজেট থেকে কিভাবে আমরা লাভবান হতে পারি। মানে একটা আমি ডিটেলসে যাব আপনার কাছেও, কিন্তু তার আগে মানে জাস্ট একটা সামগ্রিকভাবে আপনার কি মনে হয় এই বাজেট থেকে তাৎক্ষণিক কোনো সুবিধা বা সুযোগ এরকম কি চোখে পড়বে নাকি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রয়েছে? আপনি একটা খুব ভালো মানে পয়েন্ট রেজ করেছেন। এটা আপনি বাজেট দেখলে আপনি যদি কম্পেয়ার করেন, ইফ ইউ কম্পেয়ার উইথ আর্লিয়ার বাজেট মানে লাস্ট ইয়ার বাজেট, আপনি দেখবেন মানে অ্যাজ সাচ পার্টিকুলার ত্রিপুরা বলে কোনো কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে নর্থ ইস্ট। এখন এবারে এটা ওয়ার্ড যেটা ইউ করেছে নর্থ ইস্ট করিডোর। আচ্ছা, এখানে বলা হচ্ছে যদি আমরা দেখি লাস্ট ইয়ারে নর্থ ইস্টের জন্য যে বাজেটে যে প্রস্তাব রাখা হয়েছিল, এবারে কিন্তু তার থেকে প্রায় 900 crores বেশি বাজেটে প্রস্তাব রাখা হয়েছে ফর নর্থ ইস্ট। যেটা ছিল লাস্ট ইয়ারে ছিল 5,915 crores, এবার সেটাকে করা হয়েছে 6,812 crores। এটা একটা বিশাল ব্যাপার, কিন্তু নর্থ ইস্টের কি ডেভেলপমেন্টের জন্য, তার কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য এটা একটা ভালো, এটা ত্রিপুরাও আমরা আশা করছি, এখন পর্যন্ত আশা করছি মানে এই 900 কোটির মধ্যে ত্রিপুরাও থাকবে, যে 4,000 নর্থ ইস্টের জন্য যেটা বাজেট প্রপোজালে রাখা হয়েছে 4,000 ই বাস চালু করা হবে ফর ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন। কারণ এই নর্থ ইস্টটা আপনার পাহাড় পর্বতে ঘেরা, এটাকে কমিউনিকেশন কি আমরা আহামরি যা চাইবো সে ধরনের হয়তো আমরা পাবো না, কিন্তু যেটা এখন এখানে রাখা হয়েছে সেটাতে 4,000 ই বাস, এটা একটা বিশাল ব্যাপার প্রত্যন্ত এলাকাকে জুড়ে যাওয়ার জন্য। তারপরে যেটা বলা হচ্ছে আপনার পূর্বোদয় স্কিম বলে যেটা এখন বলা হচ্ছে, এটা একটা রয়ে গেছে। বুদ্ধিস্ট সার্কিট মানে এখানে নর্থ ইস্টের ম্যাক্সিমাম অনেকটাই অনেক মানে এটা লার্জ নাম্বার অফ আমাদের এখানে যারা আছেন পিপল, তারা বুদ্ধিস্ট যে এটা বুদ্ধিস্টটাকে সামনে রেখে ধরো এটাকে সামনে রেখে এটা ট্যুরিজমটাকে ওইভাবে ডেভেলপ করা যায় কিনা, এটা একটা চিন্তা ভাবনা চলছে এই বাজেটে, সেটারই ইঙ্গিত দেওয়া হচ্ছে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। আরেকটা রয়েছে ট্যুরিজম এন্ড কালচারাল ডেভেলপমেন্ট। এখানে বলা হচ্ছে যে টুরিস্ট গাইড যে 4,000
ট্যুরিস্ট গাইডকে প্রশিক্ষণ দেওয়া হবে, আমি আশা করছি, এটা আমার পার্সোনাল ভিউজ, আশা করছি অবশ্যই হয়তো তার মধ্যে ত্রিপুরাও অবশ্যই থাকবে। অবশ্যই ঠিক উত্তর পূর্ব ভারত যখন বলা হচ্ছে সেখানে অবশ্যই ত্রিপুরার কথাও উল্লেখ অবশ্যই থাকবে। করা হোক বা না হোক ত্রিপুরা অবশ্যই থাকবে, এটাই আমরা ধরে নিই। মনে এবারের বাজেটে পুঁজিগত ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা মানে অবকাঠামো ও শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 12.2 লক্ষ কোটি টাকার পুঁজিগত ব্যয় মানে ক্যাপেক্স যেটা বাড়ানো হয়েছে, তো সেখানে ত্রিপুরার বাস্তব মানে কতটা অংশীদার হতে পারবে ত্রিপুরা এই ক্যাপেক্স এর মধ্যে আপনি বলে মনে করেন? দেখুন, ইকোনমিক্সের ভাষায় বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে কর্মসংস্থানের সুযোগ থাকে। কিন্তু এই জায়গায় গত কয়েক বছরে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দিক থেকে যদি হয় তাহলে দেখবেন খরচ কম হয়েছে 1,44,376 কোটি টাকা, 76 কোটি টাকার মতো খরচা কম হয়েছে। এই বিষয়গুলি যত দিন যাবে তার পরবর্তী সময়ে এগুলি আপনি আরো বুঝতে পারবেন। কিন্তু আমাদের এই জায়গার ক্ষেত্রে একটা জিনিস যেটা মানে স্পষ্ট করে বলার, যে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের দিক থেকে আমি তো স্পষ্টই বললাম, আর ত্রিপুরার ক্ষেত্রে বা নর্থ ইস্টের ক্ষেত্রে যে কথাটা বলার সেটা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ, সংস্কৃতি, কৃষি, কৌশলগত দিক ইত্যাদি বিষয়গুলি সবসময় লুক নর্থ ইস্ট ইত্যাদি ইত্যাদি বলে সবসময় চালানো হয়েছিল। কিন্তু আপনি দেখবেন এই যে ডোনারের অর্থ যদি মানে অর্থ বরাদ্দের কথা যদি বলি, অর্থের দিক থেকে কিছু টাকা বেড়েছে, কিন্তু পার্সেন্টেজের হিসাব যদি দেখেন 47% মতো রয়েছে, এবং গতবার ছিল 47 পয়েন্ট সামথিং। এই যে জায়গাটা, এটা এই খরচাটার যদি আপনি হিসেব করতে যান তাহলে আমি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা দেখতে পান। এর আগের বাজেটে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আমাদের কতগুলি ট্যুরিজম হাব হওয়ার কথা ছিল। ওকে, অনেক কটা ট্যুরিজম হাব, কটা হয়েছে? এই প্রশ্নগুলি আসবে। না সেটা কি এক বছরের মধ্যেই হবে বলা হয়েছিল নাকি মানে এটা দীর্ঘমেয়াদী প্রকল্প? আমাদের এখানে ডোনারের মন্ত্রী দুবার এসে গিয়েছেন গত এক বছরের ভিতরে। কোন জায়গায় আছে তার একটা ডেসক্রিপশন তো থাকবে, বক্তব্য তো থাকবে নর্থ ইস্ট সম্পর্কে। 4,000 ইলেকট্রিক বাস দেবে, ভালো জিনিস, আমরা কটা পাবো? তার উপর নির্দেশ আমরাও কটা পাবো? নিশ্চয়ই পাবো। উত্তর পূর্ব ভারতে আসবে, আমাদেরও আসবে। নর্থ ইস্টের জন্য 4,000 ইলেকট্রিক বাস। এছাড়া যে জিনিসটা দেওয়া হয়েছে অদ্ভুত হলো, এটা কি হয়তো বলার ভুল বা ছাপার ভুল সেটা হতে পারে, মেন্টাল হেলথ ইনস্টিটিউট হবে ইন তেজপুর, এটা নর্থ ইস্টের ভেতরে। আরেকটা দেওয়া হয়েছে রাঁচিতে হবে। রাঁচি কোন অবস্থাতে উত্তর পূর্বাঞ্চলের ভেতরে পড়ে, দুটোর কথা বলা হয়েছে। ফলে এটা প্রিন্টিং মিস্টেক অর মিস্টেক। তো যাই হোক, এই যে জায়গাগুলিতে, এই জায়গাগুলি কিছু কিছু জায়গায় আমাদের রয়েছে। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, চা শ্রমিক, এই যে CSPY, এই উৎসাহজনক যে বিষয়টা, ওই যে প্রোৎসাহন যোজনা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আছে, এবং এটা আরো 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। এটা ভালো দিক, 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। এই জায়গার ক্ষেত্রে 2024-25, 25-26 আউটলে অফ বাজেট 1,000 কোটি টাকা মতো ছিল এই পার্টিকুলারলি এই ইস্যুতে। এইখানে এই টাকাটা যদি সেই মতো থাকে তাহলে সেই ক্ষেত্রে চা বাগানের মহিলা, শিশু, আসাম, পশ্চিমবঙ্গ ইত্যাদি মিলে, আমি পশ্চিমবঙ্গটা ছেড়ে দিলাম, আসাম এবং চা উৎপাদনের ক্ষেত্রে আসামের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে? এগ্রিকালচার মানে চায়ের যে পরিস্থিতি, যে চা বাগানগুলির যা পরিস্থিতি, তাতে এই প্রোটেকশনটা আরো বেশি, মানে সাহায্যের ব্যাপারটা আরো বেশি হওয়া প্রয়োজন ছিল নর্থ ইস্টের দিক থেকে। এবং যে বুস্টিংটা দেওয়া হচ্ছে ডোনার হয়ে যাওয়ার পরে নর্থ ইস্টের, আমরা মণিপুরকে ধরছি না, মণিপুরের এই পরিস্থিতি, এই যে আমরা যে 3-4টে জিনিসকে কাজে রাখা, যে কৌশলগত দিক, কৌশলগত কুশলী ভূমিকা নেওয়া হচ্ছে কিনা কৌশলগত দিকে, কারণ আমাদের চারিদিকে ইন্টারন্যাশনাল বর্ডার, এবং এই জায়গাগুলিতে রেখে চিন্তা ভাবনা করে এই বাজেটটাকে নিশ্চিত করা উচিত ছিল। এবং গতবারের তুলনায় যদি পার্সেন্টেজের হিসাব আমি দিয়ে দিলাম, এই অল্প কিছু টাকা বাড়িয়ে নর্থ ইস্টার্ন রিজিয়নের ব্যাপক
প্রগতি হয়ে যাবে, এটা আমি নিজে ভাবি। ওকে, উত্তমবাবু, এই যে বলা হচ্ছে 47% ডোনারের যেটা বরাদ্দ, যেটা বলা হচ্ছে বাজেটে বলা হচ্ছে বাড়ানো হয়েছে, 47%টা কি 47% বাড়ানো হয়েছে নাকি মানে 47 আগেও ছিল এখনো আছে? এবং আপনার কি মনে হয় এই যে মানে ক্যাপেক্সটা বাড়ানো হয়েছে 12.2 লক্ষ কোটি টাকা, সেটাতে আমাদের মতো রাজ্য কিভাবে উপকৃত হবে? এটা বলছি, এটা একটা মানে আমরা আগের বাজেটগুলো যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি মানে লো হয়, মানে কমের দিকে থাকে, তাহলে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, মানে ধরুন এমপ্লয়মেন্ট জেনারেশন বলুন বা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, এগুলো সম্ভব নয়। এবার এটা মনে হয় একটা ইয়ে করা হয়েছে, যেটা এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে একটা টাকা, ভালো টাকা রাখা হয়েছে। এটা একটা মানে একটা গুড সাইড ফর দিস ইয়ার বাজেট, একটা গুড সাইড। কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার যতক্ষণ পর্যন্ত, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হলে দেশের উন্নতি, এই যে আপনার ধরুন এই সমস্ত বিভিন্ন ধরনের এই সুবিধা দিয়ে সাময়িক যে সমস্ত বিভিন্ন স্কিমগুলো, সামাজিক স্কিমগুলো, যেগুলো এগুলো সাময়িক চলে, সেগুলো দিয়ে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট নট অ্যাট অল পসিবল। কিন্তু অনেকেই বলছেন, যে অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এটা এই ক্যাপেক্সটাকে পুশ করার পেছনে এটা একটা ইঙ্গিত হচ্ছে যে সামাজিক যে প্রকল্পগুলো বা সামাজিক যে খরচটা, সেটাকে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হবে। আরো একটু মনে আসছে আমি ক্যাপেক্সটা আপনার 25-26 এর বাজেটে 11.21 এবার 12 করেছে। সেটাই বলা হচ্ছে যে অনেকেই বলছেন যে ক্যাপেক্সটা বাড়া মানে হচ্ছে জনসাধারণের উপর করের বোঝা চাপতে পারে। শুধু এখানে আমার মনে হয় 24-25 ত্রিপুরা আবার নর্থ ইস্টের মধ্যে আমরা এটা নিয়ে না, গোটা ভারতবর্ষের কথাই বলা হচ্ছে। একটা ইয়ে রয়ে গেছে এই এখন প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি এবং প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড যে অ্যাটমসফিয়ার, এটা একটা চ্যালেঞ্জ কার কাছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। এটাকে ফেস করার জন্য এই ব্যাপারগুলো, এই যেটা করা হয়েছে, কেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারটা কেন ধরা হয়েছে, এটা ইন্ডিয়া, কারণ এখন একটা আলাদা যে আমেরিকার সাথে আমাদের যে একটা বাণিজ্য চুক্তি, এটা যেটা নিয়ে ইয়ে চলছে, এটা তালবাহানা চলছে, এটা হবে কি হবে না, এটা অনিশ্চয়তা, আনসার্টেনিটির মধ্যে চলছে। এখন যাচ্ছে কোথায়? ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সাথে। এটা করতে গেলে তার অল্টারনেটিভ কি? সেটা হলো আরেকটা হলো ইন্টারনাল আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইন্টারনাল ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপমেন্ট করা। এগুলোকে ডেভেলপমেন্ট যতক্ষণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সপোর্ট আমরা সেভাবে, কারণ এক্সপোর্ট না করতে পারলে আমাদের ফরেন ইয়ে যেটা, সেটাকে আমরা ফান্ড, সেটা আমরা স্টেবল করতে পারবো না। ওকে, মনমুদ, আপনি কি বলছিলেন? আমি বলছিলাম যে ওই সেটার সঙ্গে আমাদের কালচারালের বিষয়টা যেটা যুক্ত করা হয়েছে, সেখানে এই ট্রাইবাল হিস্ট্রি কালচারাল ইউনিভার্সিটি, তার সঙ্গে না ক্যাপেক্সের বিষয়টা আমরা আলোচনা করছিলাম। ক্যাপেক্সটা যে অনেকেই বলছে যে ক্যাপেক্সটা বাড়ানো মানে হচ্ছে, হিসেবটা আমি কেন দিলাম, ক্যাপেক্সের গতবারের হিসেবটা এমপ্লয়মেন্টের যে জেনারেশন, এমপ্লয়মেন্টের যা অবস্থা এই মুহূর্তে, এই ক্যাপেক্সের পরিপ্রেক্ষিতে 11 সামথিং এর কথা, 21 লাখ করোড়ের কথা যেটা বলেছিলাম গতবার, তার আগের বছর থেকে গতবারটা বাড়ানো হয়েছিল। তখন আমরা আলোচনায় এসেছিলাম যে এবার হয়তো মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, সেটা হয়নি। এখন 12 দেশে আমরা আশাবাদী, এবার আরো বাড়ানো হয়েছে। এখন এই যে মানে এমপ্লয়মেন্টের এটার ক্ষেত্রে স্পষ্টীকরণ দরকার ছিল, স্পষ্টীকরণ আমরা পাইনি। এটার মধ্যে যদি আপনি যদি ধরে নেন যে এটা বাড়িয়ে এই মুহূর্তে এমপ্লয়মেন্ট এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তার সঙ্গে যুক্ত করে দেবেন যে এটা গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, এই এমপ্লয়মেন্টের মধ্যে গিগ লেভেল আমি সেই বিষয়টা বলছি, যোগ বিয়োগ করে তারপর আমি বলছি ক্যাপেক্সটা বাড়ানোর অর্থ হচ্ছে সামগ্রিকভাবে সরকারি অর্থ তো দিচ্ছেন ক্যাপেক্সের ক্ষেত্রে, এই জায়গায় ক্ষেত্রে সরকারি এমপ্লয়মেন্ট কতটুকু হলো ক্যাপেক্সের ক্ষেত্রে? না, আমি বলছি ক্যাপেক্সের সঙ্গে আমরা যদি ফিসক্যাল ডেফিসিট যদি আমরা ধরে নিই, এখন অর্থনীতি বিশেষজ্ঞরা বলছে যে না, অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যে 4.3 ফিসক্যাল ডেফিসিট ধরা হয়েছে এবার বাজেটে। তো এখন কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার এটা বজায় থাকলে দারুণ, যতক্ষণ পর্যন্ত আমি ঋণের বোঝা কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই ইনভেস্টমেন্টটা, ক্যাপেক্স ইনভেস্টমেন্ট আমি করতে পারি। তো সেটা বলছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। তো আপনারা কি মনে করছেন যে আগামী দিনে কি এই ক্যাপেক্স পুশ আপের জন্য
মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর কি করের বোঝা কি চাপতে পারে বলে মনে হয়? এখন কথা হচ্ছে কি, মানে এই মুহূর্তে যে বাজেটটা যেটা দিয়েছে তাতে তো করের খুব একটা প্রভাব আমাদের উপর পড়ছে না দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছি, ধরুন জিএসটি তুলে দেওয়া হয়েছে, এরপরে নতুন করে ট্যাক্সেশনের ব্যাপারটা, জিএসটি সরলীকরণ হয়েছে, সরলীকরণ হয়েছে মানে কি, আপনি 18% থেকে 8% নিয়ে এসেছেন, দুটো জায়গায় নিয়ে এসেছেন, কমানো বাড়ানো হয়েছে, শিফটিং হয়েছে, 28 কে কমিয়ে 18 আনা হয়েছে, তা অনেক কয়টা স্ল্যাব কমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে আপনার রেভিনিউ ইনকাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা মানে রিভাইজড বাজেট দেওয়ার সময় বোঝা যাবে আপনি রিভাইজড বাজেটের সময় কি করলেন। এই ঘটনাগুলি একটা একটা করে দেখতে হবে। আমরা যদি চারটে জিনিস যদি আপনি মানে 4-5টা জিনিস যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই লাস্ট এই টোটাল যে আমাদের যে বাজেটটা দিয়েছে, এই বাজেটটাকে আমি কয়েকটা ইঙ্গিতে যদি দিই, আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, তাহলে এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথাটা যেটা বলছেন, সেটা আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কোন কোন জায়গায় আমাদের সমস্যা হতে পারে। দেখুন, ওই যে দাদা যে বললেন যে ওই ওয়ার্ল্ড ট্রেডের ক্ষেত্রে, দ্যাট ইজ মানে ইউএস এর সঙ্গে এক্সপোর্টের উপর আমাদের প্রভাব পড়বে, এখানে এই যে 50% ট্যারিফ পড়বে, ট্রেড ওয়ার যে যা চলছে যেটা দাদা উল্লেখ করলেন, তার জন্য আমাদের এই এক্সপোর্টের উপর প্রভাব পড়বে, স্বাভাবিকভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর প্রভাব পড়বেই, আস্তে আস্তে আসবে, এটার উপর চোট আসবেই। ইনভেস্টমেন্ট রেট, প্রাইভেট ইনভেস্টমেন্টের রেট, যেখানে মানে প্রাইভেট ইনভেস্টমেন্টের রেট গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, যে পরিমাণে উইথড্রল হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট যে পরিমাণে উইথড্রল হয়ে যাচ্ছে, যার প্রভাব আমাদের ডলারের জন্যই মূলত হচ্ছে, ডলারের সঙ্গে টাকার যে মূল্যায়ন, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, এই একটা প্রভাব পড়বে। আমাদের টাকার এই অবমূল্যায়নের মানে বিষয়টা, এই এফডিআই এর যে নেগেটিভ পারপাসটা, এটা আমাদের উপরে প্রভাব পড়ছে কিছুটা। আরো জিনিস যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেই জন্যই নির্মলা সীতারামনের যে বক্তব্য যদি দেখেন, যে মানে অত্যন্ত সাবধানে কিন্তু কথাবার্তা বলেছেন, একেবারে অ্যারোগেন্টলি কথা বলেছেন, ঘটনাটা এরকম না। যার জন্য আমার যেটা মনে হয়েছে, ইনফ্লেশন রেট যেটা নিয়ে প্রশ্ন উঠেছে, ওয়ার্ল্ড ব্যাংক প্রশ্ন তুলে ফেলেছে, এটা দেখতে হবে। ছোট খুদ এমএসএমইর ক্ষেত্রে, এমএসএমইর অবস্থা আমাদের মানে এই চীন থেকে যে পরিমাণ ইম্পোর্ট আসছে হচ্ছে, সেই পরিমাণ এক্সপোর্ট আমাদের হচ্ছে কিনা, বিশেষ করে বস্ত্রবয়ন শিল্পের আমাদের পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। ওকে, আমরা একটু ত্রিপুরা দ্বীপে আবার ফিরে আসবো। আমি এই জায়গার উপর প্রভাব পড়ে, এই জন্যই ত্রিপুরার উপর স্বাভাবিকভাবেই নর্থ ইস্টের উপর এটা প্রভাব পড়বে। এখন নর্থ ইস্ট এবং আমাদের রাজ্য, আমরা কি প্রাপ্তি, আমাদের আজকে যেটা মূল বোঝার চেষ্টা করছিলাম আমরা, যে আজকে এবারে যে বাজেট, কেন্দ্রীয় বাজেট হয়েছে, সেই বাজেটে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর একটা গুরুত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষের, সেটা ক্যাপেক্সে হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক। সেখানে উত্তমবাবু, আমাদের এবারের বাজেটে পর্যটনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। বাজেটে উত্তর পূর্ব ভারতের 6টি রাজ্যের মধ্যে ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করে একটি বৌদ্ধ সার্কিট উন্নয়নের কথা, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। এখন এই যে মানে এই প্রকল্পের লক্ষ্য তো মানে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, মন্দির ও মানে স্থাপত্য সংরক্ষণ বা পর্যটনের অবকাঠামো তৈরি করা বা প্রবেশ পথ সমূহ উন্নত করা, এরকম অনেক কিছু থাকবে। তো এখন প্রশ্ন তো সেখানে হচ্ছে যে বৌদ্ধ সার্কিট ও পর্যটন উন্নয়নের ঘোষণা কি ত্রিপুরার অর্থনীতিতে বাস্তব কর্মসংস্থান ও মানে কি বলে মানে আয় বৃদ্ধির সম্ভাবনা কি বাড়াবে? হ্যাঁ, আপনি যে এটা প্রশ্নটা তুললেন, এখানে আমি বলবো শুধু বুদ্ধ সার্কিট যেটা, সেটা দিয়ে নয়, ওভারঅল ট্যুরিজমের উপর এটা গুরুত্ব দেওয়া হয়েছে। একটা পার্ট হলো এই বুদ্ধিস্ট যেটা বলা হচ্ছে, এটা যেহেতু নর্থ ইস্টে বুদ্ধিস্টের একটা ইয়ে আছে, ওইটা একটা পার্ট। এটা দিয়ে এটা অ্যাট্রাকটিভ করার জন্য, ট্যুরিজমটাকে অ্যাট্রাকটিভ করার জন্য, ট্যুরিজমটা শুধু আমাদের শুধু মানে ইন্ডিয়ান যারা আসবেন ইন্টারন্যাশনাল, এটা এবারের বাজেটটা কিন্তু আমি বারবারই যাচ্ছি, এই যে ওয়ার্ল্ড এর এখন প্রেজেন্ট সিচুয়েশনকে সামনে রেখে, কারণ দেখবেন এটা আমরা ইয়ে বিফোর বিহার ইলেকশন আমরা যেটা দেখেছিলাম, বিহারে ঢালাও ভাবে ইলেকশনের আগে এটা ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গ বলছে পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই, কারণ না, এটা কিছু করার নেই, গভর্নমেন্টের কাছে কোনো দেয়ার ইজ নো এনি আদার অল্টারনেটিভ।
Okay. কারণ এবারে সমস্ত ওয়ার্ল্ড সিচুয়েশনকে মাথায় রেখে বাজেটটাকে তৈরি করা হয়েছে এবং আমি একে একে একটা করে, আপনি যদি আমাকে একটু সময় দেন আমি তাহলে একটু ইয়ে করে দিতে Okay. পারি। আমরা বিস্তারিত যাওয়ার মতো সময় খুব বেশি নেই, আপনি আচ্ছা, বলুন তাও। হ্যাঁ, হ্যাঁ। একটু বলতে চাইছি, কারণ আমাদের নর্থ ইস্ট কিভাবে, নর্থ ইস্ট আমি শুধু ঠিক উপকৃত হবে, হ্যাঁ, ত্রিপুরাটা বলছি না, নর্থ ইস্টে বলতে চাইছি। Okay. এই যে আপনার যেটা বলা হচ্ছে 10,000 কোটি টাকা, 10,000 crores ফর কিসের জন্য? বায়োফার্মা, ফর ম্যানুফ্যাকচারিং মেডিসিন। এটা একটা বিশাল কিন্তু ইম্পর্টেন্ট, Okay. এটা বিশাল মানে স্টেপ নিয়েছে। ঠিক। এবং এটা হয়তো কারণ ত্রিপুরাতে আমাদের এই যে পাহাড়ি ইয়েতে বিভিন্ন ধরনের, এটাও একটা চান্স হয়তো আমাদের থেকে যেতে পারে, আমি বলছি না থাকবেই, কিন্তু একটা চান্স থেকে যেতে না, পারে। এই প্রশ্ন এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে এই বায়োফার্মাতে biopharma- ত্রিপুরা এই কিভাবে biopharma ইনক্লুডেড হবে? medicine যেটা ম্যানুফ্যাকচারিং অফ মেডিসিন, হ্যাঁ, এটা কিন্তু এটা, এবং এটা শুধু ইন্ডিয়ার ডিমান্ড ফুলফিল না, এটা টার্গেট করা হয়েছে ওয়ার্ল্ড ডিমান্ড। ওকে, সে টার্গেটটা আপনি ছেড়ে দিন, আমি বলছি এই মুহূর্তে ত্রিপুরা কিভাবে ইনক্লুডেড হবে? রিসোর্সে ইনক্লুডেড হবে নাকি কর্মসংস্থান ইনক্লুডেড হবে? কোন জায়গায় ত্রিপুরা ইনক্লুডেড হতে পারে? রিসোর্সে আমার মনে হচ্ছে। ওকে, আপনি বলছেন মেডিসিনাল প্ল্যান্টস ত্রিপুরাতে রয়েছে। ওকে, সেখানে রিসোর্স। এটা একটা। আরেকটা হয়েছে আপনার, এবার কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে খুব জোর দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে আমাদের ত্রিপুরা খুব একটা বেশি উপকৃত হবে না, হয়তো উপকৃত হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আর একটা যেটা হচ্ছে এই স্কিম ফর রিভিউ 200 লেগাসি ইন্ডাস্ট্রি, যে সমস্ত ইয়েগুলো, এইগুলো ক্ষেত্রে হয়তো কিছুটা আমাদের ত্রিপুরা হয়তো উপকৃত হতে পারে। এগুলোর জন্য যেটা করা হয়েছে সেগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য। কেন? কারণ এখন একটাই রাস্তা আমাদের, কারণ এই যে আবার যাচ্ছি ওখানে, এবারের বাজেট একেবারে সাদামাটা, মানে সাদামাটা বলতে একেবারে ওই যে আমাদের আগে যে 5 ইয়ার প্ল্যান ছিল, এই ধরনের একটা ইয়ে সামনে রেখে করা বাজেটটার মধ্যে এটার একটা ইঙ্গিত রাখা হয়েছে। কারণ আদারওয়াইজ আপনি দেখতেন সামনে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, নট অনলি ওয়েস্ট বেঙ্গল নির্বাচনকে সামনে করে একটা চটকদার বা চমকদার বাজেট হতো, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, 5টা রাজ্যের আরো আছে, তামিলনাড়ু, কেরালা আছে, তারপরও একটা বাক্য উচ্চারণ করা হয়নি। ওকে, কারণ এটা একটা ওয়ার্ল্ড একটা ওকে, আমি ক্রিটিক্যাল প্রবলেম ফেস করতে হচ্ছে। বুঝতে পেরেছি, আপনি বলেছেন এই কথাটা, কিন্তু এখন মনে মনে এই যে আমাদের সবাই জানে যে যোগাযোগ ব্যবস্থা মানে উন্নয়ন ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, মানে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয়। তাই এবারের বাজেটে যে এই যে রেল, সড়ক এবং জলপথের যে মানে এই যে করিডোর বা এইসবের উন্নয়নের কথা বলা হচ্ছে, সেখানে আমাদের রাজ্য কিভাবে জুড়তে পারে? আমি শুরুতেই আপনি বলছিলেন কিছুটা, এখানে বিস্তারিত আমরা যদি করিডোর, রেল করিডোরে আমরা জুড়তে পারি, অলরেডি জোড়া আছি আমরা, আর কি হতে পারে? রেল করিডোরে সুপারফাস্ট ট্রেন বাড়ানো উচিত ছিল, ব্যাপকভাবে করা যেতে পারত। আমাদের জলপথটাকে আরো বেশি মানে ওয়াইড করা যেতে পারত। আমাদের এখান থেকে তো জলপথটা বঙ্গোপসাগর খুব একটা দূরে তো না, এটা করা যেতে পারত। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সঙ্গে বর্তমান যে আমাদের সমস্যা, এই সমস্যা হওয়ার জন্য এই যে এই পথটাই, এই যে শুধুমাত্র সড়ক পথটাই যদি খুলে দেওয়া যেত, এই মানে আমাদের যে করিডোরটা যেটা করা হয়েছিল বাংলাদেশের বাইরে, এটা যদি করা যেতে পারত, সম্পূর্ণ জায়গাটা নির্ভর করছে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর। স্বাভাবিকভাবেই এই বাজেটে খুব প্রতিফলন হবে না, কারণ বাংলাদেশের এই মুহূর্তে সম্পর্কটা আমাদের যে জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে এই করিডোরগুলি ওপেন করে দিলে আমাদের যে সুবিধাগুলি হতো, এই সুবিধাগুলি এক্ষুনি আমরা সেই দৃষ্টিতে আনতে চাইছি না। এটা এক্ষুনি বাস্তবসম্মত, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই করিডোরটা হচ্ছে। তার মানে কি, যেতে হবে নর্থ ইস্ট দিয়ে, ওকে, এটাকে প্রায় ছেড়েই দিতে হবে। তাহলে এখন রেল করিডোরটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রেল করিডোরটাকে গুরুত্ব দেওয়া যেতে পারত আরো বেশি। এখানে রেল করিডোর আমাদের ধরেন মানে বড় ব্রডগেজ লাইন এখন হয়ে গিয়েছে, কিছু স্পিড ট্রেন বার করে দেওয়া, হ্যাঁ, যেগুলি রয়েছে। আরো মানে আরো অনেক বেশি সুবিধা ছিল যে গ্রামীণ বিকাশ যেটা ছিল, আমরা যদি মানে গ্রামীণ বিকাশের উপর আরো বেশি জোর দিতে পারতাম। যে যেমন ধরুন গত বাজেটে প্রায় 53,000 কোটি টাকার মতো তো কাটা হয়ে গেছে। এই গ্রামীণ বিকাশগুলির দিকে নজর দেওয়া দরকার। শহরী বিকাশের ক্ষেত্রেও টাকা কাটা হয়েছে, সামাজিক কল্যাণেও টাকা কাটা, কৃষিতেও টাকা কাটা হয়েছে। এখন কথা হচ্ছে যে সবটাই
নির্ভর করছে পারিপার্শ্বিক অবস্থার উপরে। আমি কিন্তু কোনো অবস্থাতে এই জায়গাটা থেকে দ্বিমত পোষণ করছি না যে মানে ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে যে প্রেসার আসছে যুদ্ধ বিগ্রহ, এটা গতবারও ছিল। বিহারকে ঢালাও দিয়ে দেওয়া হয়েছিল। কেমন যুদ্ধ ইয়ে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল, কিন্তু গোটা বিশ্বের যে একদম টানাপোড়েন, না না ট্রাম্পের সমস্ত উদ্ভট কথাবার্তাগুলি ছিল না, কিন্তু এই মানে মানে অন্যরা অন্য ভাষায় হয়তো বলবেন, উদ্ভট কথাবার্তাগুলি ছিল না। ভারতের সঙ্গে সম্পর্কটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, সিন্দুর অপারেশন সিন্দুরের পরে ট্রাম্পের যে ভূমিকা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবেই পরিস্থিতি আরো জটিল হয়েছে, ইকোনমিক পরিস্থিতি আরো জটিল হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতে গেলে এই যে ডলারের সঙ্গে টাকার যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিভাবে কমানো যাবে তার কোনো ইঙ্গিত আমরা পাইনি। না, সেটা বাজেটে কি সেটা থাকার কথা, কিভাবে করা যাবে ইকোনমিস্ট হিসেবে। আমি যেটা বলতে চাইছি, এটা মনে হয় এখন যেটা একটা মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ফ্রম দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা হলো এই যে ইউরোপিয়ান যে ইউনিয়ন, আপনার এটার সাথে যে একটা ডলারকে বাইপাস করার যে চিন্তা ভাবনা, এটা দিয়ে এটাকে ওভারকাম করার জন্য, এবং ওই কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি স্টিল টুডে এটা হচ্ছে প্রিমেচিওর, এখন এটা টোটালি প্রিমেচিওর। সেই জায়গায় আমরা এই আমরা বিশ্ব রাজনীতি নিয়ে এই মুহূর্তে আজকে আলোচনা করব না, কারণ আমার সময় ফুরিয়ে যাবে। আমরা যেটা আমি আসবো আপনার কাছে মনে আরেকবার, উত্তমবাবু, এই যে কেন্দ্রীয় বাজেটে শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে মানে বড় জোর দেওয়া হয়েছে এবার ইয়েতে মানে বাজেটে, এখন বিশেষ করে ওই যে সেমিকন্ডাক্টর বা বায়োফার্মা আপনি যেটা বলছিলেন, ইলেকট্রনিক্স উৎপাদনের মতো শিল্পও কিন্তু মানে জোর দেওয়া হয়েছে। এখন এইসব শিল্পে ত্রিপুরার অংশগ্রহণ কি মানে বাস্তবসম্মত? বায়োফার্মা ছেড়ে দিন, বাকিগুলোতে সেমিকন্ডাক্টরে আর ত্রিপুরাতে যুবদের কি মানে এইসব সেক্টরে কর্মসংস্থান হবে? ত্রিপুরাতে না হলেও নর্থ ইস্টে কোথায় হলো, উত্তর পূর্ব ভারতে ত্রিপুরার ছেলেরা কি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কিংবা বায়োফার্মা ইন্ডাস্ট্রি কিংবা ধরে নিলাম ইলেকট্রনিক্স উৎপাদনের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে? এই জায়গাটা সবটা তো আর ত্রিপুরা বা নর্থ ইস্টের মধ্যে যতগুলো প্রপোজাল রাখা হয়েছে সবটা একটা না, আমরা ত্রিপুরার দৃষ্টিকোণটা চিন্তা করছি, স্টেটের জন্য না, গোটা ভারতবর্ষে তো কোথাও না কোথাও হবে। বলছি ত্রিপুরা কিছু পাবে কি এই জায়গাটা? বলছি আমি, যেমন আপনি ধরুন একটা আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, এমএসএমই, এটার জন্য যেটা কর্পোরেট মিত্র বলে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা কেন? এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, কর্পোরেট মিত্র কি হয়েছে, ধরুন আমাদের এটা ত্রিপুরা উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবে। কারণ হলো ত্রিপুরা একটা রিমোট প্লেসে রয়েছে, মানে মেইন ল্যান্ড থেকে তারা একটা ত্রিপুরা নর্থ ইস্ট পুরোটাই একটা এই ধরনের অবস্থা। তার একটা ধরুন আমি একটা শিল্প স্থাপন করতে যাব, তার কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে, সমস্ত কাগজপত্র, খোঁজ খবর, যন্ত্রাংশ, মেশিনারি, এগুলি কোথায়, তার জন্য এগুলোকে হেল্প করা, মানে আমি যদি কিছু করতে যাই তার জন্য এই যে কর্পোরেট মিত্র বলে যেটা বলা হয়েছে, এই নিয়োগ করা হবে, মিত্র নিয়োগ করা হবে। সাহায্য কাকে? আমাকে সাহায্য করার জন্য, যে আমি যে ইন্ডাস্ট্রিটা তৈরি করতে যাব তার সমস্ত ধরনের হেল্প কর্পোরেট মিত্র অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করবে। এটা একটা ভালো উদ্যোগ, এটা ত্রিপুরা উপকৃত হবে একটা। আরেকটা বলছি যেটা হলো আপনার এই আমরা আপনার এআই, যেটা এআই ফর এগ্রিকালচারাল ফার্মার, এটাও ত্রিপুরা, যদি ওটা তো এগ্রিকালচারে চলে গেল, কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং এর কথা বলছিলাম। ম্যানুফ্যাকচারিং এ আমরা যেসব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলোর উপর জোর দেওয়া হয়েছে বা যেসব সেক্টরে জোর দেওয়া হয়েছে, বিশেষ করে বায়োফার্মা, ইলেকট্রনিক্স কিংবা সেমিকন্ডাক্টর, এই জায়গাতে আমাদের ত্রিপুরা কি কোনোভাবে এগুলো ছুঁয়ে যেতে পারবো কোনোভাবে? আমরা এগ্রিকালচারের দিকে যদি দেখি তাহলে মনে হয় ত্রিপুরার অর্থনীতির বড় অংশ এখনো কৃষি নির্ভর, এটা মানে স্বীকার করা উচিত আমাদের। এবং উচ্চ মূল্যের ফসল ও প্রযুক্তি নির্ভর যে কৃষির কথা বলা হচ্ছে, মানে সেখানে কৃষকদের আয় বাড়ানোর কথা বলা হচ্ছে, সেটা ত্রিপুরার মতো কৃষকদের, ক্ষুদ্র প্রান্তিক চাষিদের ক্ষেত্রে সেটা কতটা বাস্তবে পরিণত হবে? আমি খুব এই ব্যাপারটায় আমি খুব উৎসাহী, কৃষকদের ব্যাপারটা। ত্রিপুরা রাজ্যের কৃষকরা যতটা পরিশ্রমী,
ত্রিপুরা রাজ্যের মানে জুম কাল্টিভেশন থেকে শুরু করে আমি সবটা নিয়েই বলছি, ট্রাইবাল এরিয়া থেকে। আমি খুব অবাক হয়েছি ট্রাইবাল এরিয়াতে, ট্রাইবাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য টাকা খুব কম ধরা হয়েছে। এগুলো এত কম টাকায় হবে না। আর যেগুলির কথা বলে ইউনিভার্সিটির কথা যেগুলি বলেছেন ওইগুলি হলে ভালো হতো, এগুলির যদি উল্লেখ থাকতো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের অ্যাগ্রো বেসড যে ইন্ডাস্ট্রিটা, এটাকে যদি ডেভেলপ, এটাকে যদি এমএসএমইর সঙ্গে, দাদা যেটা বললেন যে ওরা যারা আলোচনা করবেন তাদের মধ্যে মিডিয়েটর হিসেবে যারা কাজ করবেন, এই যে অ্যাগ্রো বেসড এই আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে আরো মানে জুৎসই করা যেতে পারত। এখনো সুযোগ আছে, সুযোগ নেই কেন। রাবার বেসড ইন্ডাস্ট্রি করা যেতে পারত, রাবার বেসড। যেহেতু 7-এর দশকের পরে, 8-এর দশকেরও পরে ত্রিপুরা রাজ্যের কমিউনিকেশন রেল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি গুরুত্ব পেতে পারত, অনেক বেশি। আনারসকে সামনে রেখে এটা করা হয়েছিল, বন্ধ হয়ে গেল। এই যে জায়গাগুলি এই যে আপনি যেটা বললেন এগ্রিকালচারকে সামনে রেখে, হ্যাঁ করা যেতে পারত, নিশ্চয়ই করা যেতে পারে। এখন গন্ধরাজ লেবু গেছে কিছুদিন আগে, এগুলি মানে এগুলিকে সামনে রেখেই, আর তারপরে আপনার আগরকে সামনে রেখে করা যেতে পারে। চাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল অনেক বেশি। চা বাগানগুলির অবস্থা খুব একটা ভালো না, একে গুরুত্ব দেওয়া উচিত ছিল। ফলে এই জায়গায় এমএসএমই কে অনেক বেশি ডেভেলপ করা যেতে পারত, কিন্তু এমএসএমইর পরিস্থিতি খুব দুর্বল হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট অনেকটাই কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে এই জায়গায় ইন্ডাস্ট্রিটা আমাদের আঘাত, মানে অনেকটাই পিছিয়ে পড়েছি আমরা। ওকে উত্তমবাবু, আমরা এগ্রিকালচার থেকে বেরিয়ে এসে আমরা একটু যদি, কেন আপনি ফিনান্সিয়াল অফিসার ছিলেন, এখন যদি একটু আমরা করের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। কারণ এটা তো আমরা যে আলোচনাটা করছি, আমরা ত্রিপুরার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করছি এর জন্যই যে আমাদের রাজ্য ক্ষুদ্র রাজ্য, ছোট্ট রাজ্য, আমাদের কেন্দ্রীয় বাজেট থেকে আমরা কোন দিক থেকে লাভবান হতে পারি। যেমন বলা হয়েছে ডানকুনি থেকে সুরাত এরকম ভাবে করিডোর, এগুলো বড় বড় রাজ্যের জন্য, যাদের উৎপাদন বেশি বা যাদের অন্যরকম সমতল জায়গা যাদের বসবাস, তাদের জন্য ঠিক আছে। আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র পাহাড়ি রাজ্যে এই যে আয়করের অবস্থা, কর মানে সংস্কারের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জন্য একটা সরাসরি যুক্ত এটা। তো নতুন আয়কর আইন চালু হচ্ছে 1 এপ্রিল থেকে, এবং মানে এই যে কর ব্যবস্থার যে একটা মানে পরিবর্তন হয়েছে, সরলীকরণ কিছুটা হয়েছে, সেটাতে ত্রিপুরার মানে সাধারণ মানুষ মানে অর্থনৈতিকভাবে কিভাবে তারা, মধ্যবিত্তরা বা চাকরিজীবীরা উপকৃত হতে পারে? প্রথম কথা হলো, কর ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমি এটার সাথে আপনার ইয়ের সাথে আমি ডিফার করছি। কর ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি, শুধু যে প্রসেস অফ সাবমিশন অফ ফর্ম এটা সরলীকরণ করা হয়েছে। স্ল্যাবের কোনো পরিবর্তন হয়নি, স্ল্যাবের কোনো পরিবর্তন হয়নি। শুধু কালকে যেটা অ্যানাউন্স করা হয়েছিল করের, এবার আজকে এটার একটা ইয়ে এসছে, সেটা হলো করের কোনো পরিবর্তন এমনিতে না, কর পরিবর্তন হয়নি, স্ল্যাবে পরিবর্তন হয়নি, কোনো স্ল্যাবে পরিবর্তন। একটা হয়েছে ফর সিনিয়র সিটিজেন, সেটা হয়েছে আগে যেখানে সিনিয়র সিটিজেন যে যদি আপনি ধরুন সিনিয়র সিটিজেন আপনি ব্যাংকে আপনি কিছু ফিক্সড ডিপোজিট করলেন, সেটা আপনার আপ টু মানে লাস্ট ইয়ার পর্যন্ত যেটা ছিল 50,000, তার থেকে যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, আর্ন করছেন, যদি ইন্টারেস্টটা 50,000 পর্যন্ত থাকে, তাহলে আপনি ফর সিনিয়র সিটিজেন আমি বলছি, সে কর দিতে হবে না। এটা কালকে পর্যন্ত এর নিয়ে কিছু ছিল না, মানে কোনো ইয়ে পাওয়া যায়নি। আজকে এর মনে হয় একটা ইয়ে দেওয়া হয়েছে, অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে, যে এটাকে ফ্রম 50,000 টু 1 লাখ করা হয়েছে। এই একটা মানে এটা বাড়ানো হয়েছে, তাহলে বাড়ানো হয়েছে মানে 1 লাখ পর্যন্ত যাদের ইন্টারেস্ট আর্ন করবে তাদের ফর সিনিয়র সিটিজেন। আমি বারবার বলছি, মানে যে টাকাটা আপনি ব্যাংকে রাখছেন তার যে ইন্টারেস্ট ভ্যালু আসবে, সেটা যদি আপ টু 1 লাখ, 50,000 টু 1 লাখ যদি হয়, তাহলে সেখানে আপনার ট্যাক্সের আওতায় আপনি পড়ছেন না, পড়ছি না, মানে পড়ছেন না। 1 লাখের উপরে গেলে পড়ছেন, 1 লাখের উপরে গেলে, ওকে 1 লাখের উপরে গেলে পড়ছেন। এটা কে সিনিয়র সিটিজেন, মানে আগে 50,000-এর মধ্যে ছিল সেটা, এখন 1 লাখ অবধি আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। ওকে, তাহলে এটা একটা এই ছাড়া আমি আর কোনো পরিবর্তন দেখছি না। আরেকটা যেটা হয়েছে সেটা সময়সীমাটা বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর থেকে 31 মার্চ, কিন্তু করের কোনো ছাড় না। এতে কি মানে আমাদের চাকরিজীবীদের বা আমাদের রাজ্যের যারা মানে সাধারণ যারা মধ্যবিত্ত যারা, আরেকটা ইয়ে হয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা বলতে ভুলে গেছি আমি, সেটা হলো
আগে ধরুন আপনি কোনো কারণে বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই হোক আপনি রিটার্ন সময় মতো জমা করেন বা ভুলভাল রিটার্ন জমা করেছেন, সেই কারণে আপনাকে আগে যদি সিরিয়াস কিছু হয়ে থাকে তাহলে এটার একটা প্রভিশন ছিল জেল শাস্তি হিসাবে। এটাকে এবার কমানো হয়েছে, পরে এটাকে কনভার্ট করে করা হয়েছে মানে জেল যেটা মানে শাস্তি হিসাবে আপনাকে ফাইন দিয়ে সেখান থেকে আপনি ফাইন করতে পারবেন। এটা একটা করা হয়েছে। ওকে, মনের মধ্যে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে একদম। আর মানে একটা শেষ প্রশ্ন, যে সামগ্রিকভাবে আমরা যদি এই বাজেটের আলোচনা করি, আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করছিলাম ত্রিপুরার দৃষ্টিকোণ থেকেও কতটা পেতে পারে এই মুহূর্তে বোঝার আপনি শুরুতেই বলেছেন যে পুঙ্খানুপুঙ্খ আমরা এখনো বিশ্লেষণ করার মতো সময় হয়নি। এখন বিশ্ব অর্থনীতির এই অস্থিরতার প্রভাব, যেটা আপনারা বারবার দুজনেই বলছিলেন, এই ছোট্ট রাজ্যগুলোর উপর মানে কিভাবে মানে পরে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু আপনারা কি মনে করেন যে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে এই বাজেট ত্রিপুরার অর্থনৈতিক নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারে? ব্যক্তিগতভাবে গত বছরও যা ছিল এবছরও তার ব্যাপক পরিবর্তন আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর আমি অন্তত মুখ্যমন্ত্রীর লেখাটা আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। আমার মনে হয়েছে লেখাটায় উনি সাংঘাতিক উৎসাহিত হয়েছেন। আরো কিছু, স্বাভাবিকভাবে সব মুখ্যমন্ত্রীরাই চাইবেন রাজ্যের জন্য আরো কিছু আসুক, আরো কিছু দেওয়া হোক। সেই জায়গার পরিপ্রেক্ষিতে এই যে পরিমাণে বেসরকারি হাসপাতাল বা ইত্যাদি ইত্যাদি তৈরি করছে, আমি স্বাস্থ্যর দিক থেকে, শিক্ষার দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পাশাপাশি নিছক ডেভেলপমেন্ট না, আক্ষরিক অর্থে একটা ডেভেলপমেন্ট আশা করেছিলাম। তবে আমি সবসময় প্রতিদিন আশাবাদী হই যে নিশ্চিতভাবেই আরো এগিয়ে যাওয়ার পথ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, ভবিষ্যতেও পাওয়া যাবে। এই দিশা রেখেই বাজেট সবসময় করেন, ভারতবর্ষের সরকারও করেন এই দিশা রেখে। তবে এই যে জিওপলিটিক্সের যে ব্যাপারের জন্য যে বাজেট আক্রান্ত হচ্ছে বা আমাদের ব্যাপকভাবে আমাদের অর্থনীতিও আক্রান্ত হচ্ছে, এটা দেখার, এটা থেকে বেরিয়ে আসার পথ খুঁজবেন তারাই যারা আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছে। ফাইন, ওকে। উত্তমবাবু, আপনার কি মনে হয় মানে এই যে বৈশ্বিক অর্থনৈতিক মানে যে একটা মানে টানাপোড়েন চলছে, তার মধ্যে এই বাজেটটা আমাদের যত ক্ষুদ্র রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কতটা ঠিক করতে পারবে? এটা বাস্তবটা আমাদের স্বীকার করতেই হবে। উনি যেটা বললেন মুখ্যমন্ত্রী কি লিখেছেন আমি ছবিটা, কিন্তু যেটা এটা ওইখানে আমি যেতে চাইছি না, কিন্তু আমাদের বাস্তবটা স্বীকার করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এখন প্রেজেন্ট সিচুয়েশন যেটা চলছে মানে সারা বিশ্বব্যাপী, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বাজেটটা যেটা করা হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই বাজেট সাদা সিধা একটা কি বাজেট, কিন্তু আসলে এর মধ্যে এই বাজেটটা একটা প্ল্যান এখান থেকে শুরু হয়েছে যে এই বিশ্ব পরিস্থিতিটাকে সামনে রেখে, যে প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে সামনে রেখে এবারের বাজেট তৈরি হয়েছে। আমি বলবো এটা আপনি হয়তো ইনস্ট্যান্ট কোনো ফল পাবেন না, এটা যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়, যে সমস্ত মানে প্রায়োরিটি সেক্টরগুলো রাখা হয়েছে, আপনি মানে আলোচনা করার টাইম নেই, না হলে আমি ভেবেছিলাম এগুলো মানে পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, তাহলে এই বাজেটটা সম্পর্কে একটা ভালো পাওয়া যেত, মানে পাবলিক একটা ভালো একটা ধারণা পেত। কারণ এই পরিস্থিতিটাকে ফেস করার জন্য এবারের বাজেট এমন ভাবে করা হয়েছে, এটা একটা প্ল্যানিং হিসাবে দেখা যায় কি কি করা হবে। ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিয়া তার সমস্ত নিজস্ব, শুধু নিজস্ব জিনিস নয়, বলছে যে একটা যে আপনি দেখেছেন ক্লাউড সার্ভিসের জন্য, যেটা এতদিন আমরা গুগল ফুগল এগুলো যারা বাইরের থেকে করছে, এখন তাদেরকেও ইনভাইট করা হবে বলে মনে হচ্ছে যে তোমরা যদি এখানে এসে কাজ করো তাহলে তোমাদের কর, কিন্তু এটা এটা প্রশ্ন মানে আলটিমেটলি হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প, এই জন্য তার ইনস্ট্যান্ট কোনো ফল পাওয়া যাবে না। এক বছর আমরা সাংঘাতিক কিছু ভালো থাকতে পারবো ঘটনাটা না। ওকে, না, চলুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা আলোচনা অবশ্যই আজ ত্রিপুরার দৃষ্টিকোণ থেকে বাজেটকে বোঝার চেষ্টা করলাম আপনাদের আলোচনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ মণিময়দা, অসংখ্য ধন্যবাদ উত্তমবাবু। দর্শক বন্ধুরা, সব প্রশ্ন ও সীমাবদ্ধতার মধ্যেও এটুকু বলা যায় যে 2026-27 এই যে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরার জন্য পুরোপুরি হতাশার নয়। সরাসরি বড় ঘোষণা না থাকলেও অবকাঠামো, পর্যটন, কৃষি ও উত্তর পূর্ব ভারতের উন্নয়নের যে দীর্ঘমেয়াদী রূপরেখা আঁকা হয়েছে, তার সঙ্গে ত্রিপুরার সম্ভাবনার যোগ থাকতেই পারে এবং থাকবেই। যদি কেন্দ্রের নীতি বাস্তবায়নে গতি আসে এবং রাজ্য সরকার সক্রিয়ভাবে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে ধীরে হলেও ত্রিপুরার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকেই। তাই এই বাজেট তাৎক্ষণিক স্বস্তির প্রতিশ্রুতি না দিলেও
ত্রিপুরার জন্য দীর্ঘমেয়াদী লাভের একটি আশা অন্তত জাগিয়ে রাখে। তবে বাজেট নিয়ে আমরা আরো পর্যালোচনা অবশ্যই করব, আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।